শোক। শোক নামক শব্দটা আসলেই কষ্টকর। যখন কারো জীবন থেকে প্রিয় মানুষটি চলে যায়, তখন তার জীবনে নেমে আসে শোকের ছায়া। মনে বিষাদ এসে বাসা বাঁধে। চৌধুরী পরিবার, 3 গ্যাংস্টার হাউস এখন শোকে পরিণত। নিধির মামা, মামি, ইফাদকে হারিয়ে নিধি নিজেকে নিঃস্ব মনে করছে। জানে না ওর মামা ও ইফাদ আদৌ বেঁচে আছে কিনা মারা গেছে। আর ফারিন প্রতি সেকেন্ডে লড়াই করছে বেঁচে থাকার জন্য। তারই মধ্যে কালকে সাব্বির নিখোঁজ আর ঈশা বাচ্চাকে হারিয়ে পাগলে পরিণত বলা যায়। স্বামী নিখোঁজ শুনে আরও চিন্তায় বিচলিত। কাল রাতে জ্ঞান ফিরার পর অনেক পাগলামি করেছিল। সকালে আরও পাগলামি বেড়েছে। হাতের কাছে যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিচ্ছু খেতেও চাইছে না। বেশিক্ষণ পাগমানি করতেও পারছে না। কারণ নিজের শরীরও যে অনেকটা অসুস্থ। রুদ্র ঈশাকে বুঝাতে চাইলে উল্টো ঈশা রুদ্রকে আঘাত করে। তারপরও বোনকে কোনো রকম বুঝিয়ে মানায়। কিন্তু কতক্ষণ আর বুঝনো যায়। বাচ্চা হারানোর কষ্ট শুধু সেই মা বুঝতে পারে যার হারিয়ে গেছে। ডাক্তারকে ডেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঈশাকে ঘুম পাড়িয়ে দেয় রুদ্র। ফাহিমকে হাতপাতালে রেখে বাড়িতে চলে আসে। রুদ্রের সাথে অভ্র, শুভ্র ছিল। বাড়িতে এসে ওরা ওদের সিক্রেট রুমে আসে। সেখানে বসে ওরা কথা বলতে থাকে। প্ল্যান অনুযায়ী সাব্বিরকে কিডন্যাপ করা হয়েছে। অভ্র বলে রাগী কণ্ঠে, আমাদের বাড়ির ভিতর থেকে সাব্বিরকে কিডন্যাপ করা হয়েছে। তার মানেটা কি বুঝতে পেরেছিস তোরা? টেবিল ছেড়ে ওঠে দাঁড়িয়ে বলে শুভ্র। কাল রাতের সিসি ক্যামেরা অফ করে সাব্বিরকে কিডন্যাপ করেছে। কিডন্যাপার খুব চালাক। বাট তিনি এটা জানে না কাদের সাথে যুদ্ধ করতে নেমেছে। রুদ্র রহস্যময়ী হাসি দিয়ে বলে, আমাদেরকে চ্যালেঞ্জ করছে। একসেপ্ট করে নিলাম চ্যালেঞ্জ। শুভ্র কথাটা বলে বাঁকা হাসে। অভ্র ঠান্ডা রিঅ্যাকশন নিয়ে চেয়ারে হেলান দিয়ে বলে, ডালে ডালে পাতায় পাতায় খেলাটা ভালো জমবে। যাই আমি গিয়ে নিধির সাথে রোমাঞ্চ করে আসি। দেখিস আবার ওদের স্পেশাল ঠেঙ্গার বাড়ি না খাস। পিঞ্চ মেরে বলে শুভ্র। রুদ্র গভীরভাবে কিছু একটা ভাবছে। অভ্র ওঠে দাঁড়িয়ে রুদ্রের কাঁধে হাত রেখে বলে, কি ভাবছিস? পরে বলবো। বলেই চেয়ার ছেড়ে ওঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওর সাথে অভ্র, শুভ্র বেরিয়ে যায়। রুদ্র রুমে এসে দেখে রিমি একমনে সামনের দিকে তাকিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বারান্দায়। রুদ্র সরু নিঃশ্বাস টেনে রিমির পিছনে এসে দাঁড়ায়। রিমি পিছনে কারো স্পর্শ পেয়ে বুঝতে পারে এটা রুদ্র। রুদ্র রিমির কাঁধে থুতনি রেখে বলে, এত ভেবো না রিমি। রিমি নীরবে দীর্ঘনিশ্বাস ফেলে মৃদু স্বরে বলে, এমনটা না হলেও পারত। রুদ্র সরে এসে রিমির দু গালে হাত রেখে আস্থাপন কণ্ঠে বলে, সব ঠিক করে দিব রিমি। ট্রাস্ট রাখো আমার উপর। প্রত্যুত্তরে এবারও রিমি ছোট নিঃশ্বাস টেনে নিল। রুদ্র রিমিকে ওর বাহু ডোরে আবদ্ধ করে নিয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। ধ্রুবর চেহারায় ক্রোধ ফুটে আছে। বিপ্লব তালুকদার তার পাশেই কাচুমাচু হয়ে বসে আছে। মিনমিন করে ধ্রুবকে বলল, তুমি এত রাখছ কেন আমি বুঝতেছি না। ওইট মেয়েটার জন্য এত উতলা হচ্ছ কিসের জন্য? একজন মেয়ে গেছে, আরেকজন আসবে। এতে এত রাগার কি আছে বুঝলাম না। ধ্রুব এবার প্রকাশ্যে ক্রোধে ফেটে পড়ল। চোয়াল জোড়া শক্ত করে বলল, আমাকে কি তোর নষ্টা ছেলে হৃদয়ের মতো মনে করিস? ভালোবাসি ফারিনকে। আর তুই ওকে। রাগে ওঠে দাঁড়ায় ধ্রুব। উত্তেজিত হয়ে বলে, আই সি ইউতে আছে।
কেমন আছে সেই খবরটাও নিতে পারছি না রুদ্রদের বডিগার্ডদের জন্য। বিপ্লব তালুকদার মৃদু স্বরে বলে। আমি একটি কথা বলি। ধ্রুব ফিরে তাকায় বিপ্লব তালুকদারের দিকে। ক্রোধ নিয়ে বলে, বল। ছদ্মবেশে তুমি হাসপাতালে যেতে পারো। ডাক্তারের ছদ্মবেশে। আইডিয়া এত খারাপও ছিল না। ধ্রুবের কাছে আইডিটা ভালো লাগে। ফোন হাতে নিয়ে অন্য রুমে এসে ওর ড্যাডের কাছে কল দেয়। রিমিদের আজ সেভ হাউজে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যেতে নারাজ। ঈশা, ফারিনকে এভাবে রেখে ওরা যেতে চায় না। বিকালে রিমি, সিমি, নিধি ঈশা ও ফারিনের সাথে দেখা করার জন্য হাসপাতালে আসে। ফারিনের জ্ঞান ছিল না, কিন্তু ঈশার জ্ঞান ছিল। ঈশার কেবিনে প্রবেশ করার সাথে সাথে ঈশা ওদেরকে দেখে বেড থেকে নেমে দ্রুত পায়ে সেই রিমিকে জড়িতে ধরে কাঁদতে শুরু করে। কাদা অবস্থায় রিমিকে বলে, ভাবি ভাইয়া আর ওই ডাক্তাররা বলছে আমার বেবি নাকি মারা গেছে। কিন্তু আমি তো পরশুদিনও আমার বেবির সাথে কথা বলেছি। আমার বেবিও আমার সাথে কথা বলেছে। তাহলে এখন কেন তারা আমার বেবি মারা গেছে এই কথাটা বলছে? ওদেরকে বুঝিয়ে বলো ভাবি। ওরা আমার কথা বুঝতে চাইছে না। আর সাব্বির? সাব্বির কোথায়? ওকে সাথে করে নিয়ে আসনি কেন? ভাইয়ারা বলছে সাব্বিরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল আমাকে একা রেখে সাব্বির? সাব্বির কি বুঝতে পারছে না এখন ওকে আমার প্রয়োজন? তোমাদের দেবরটা কিচ্ছু বুঝে না ভাবি। সাব্বিরকে একটু বকে দিও ভাবি, একটু বকে দিও। পুরো কথাটা ঈশা কেঁদে কেঁদে বলছিল। ঈশার বলা কথা শুনে নিধি, সিমি অন্যদিকে ফিরে চোখের পানি ফেলছে। আর রিমি নিজেকে শক্ত করে রেখেছে। ঈশার সাথে যদি ও নিজেও কান্না করে তাহলে ঈশাকে কে সামলাবে? ঈশার জীবনটা এখন অন্ধকার বলা চলে। প্রথম থেকেই ঈশার সাথে কতই না অঘটন ঘটে গেছে। নিজের আপন মা বাবা কেউ হারিয়েছে বলা যায়। যখনই সাব্বিরের সাথে অনাগত সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছিল তখনই সবকিছু পাল্টে গেল। কি নির্মম অবস্থা! রিমি ঈশার চোখের পানি মুছে দিয়ে হাত ধরে বেডের উপর নিয়ে বসায়। তারপর মাথায় এক হাত বুলিয়ে নরম স্বরে বলে, আমাদের সাথে যেটা হয়, হোক সেটা খারাপ বা ভালো, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। এটাই প্রকৃত নিয়ম। সুখ, দুঃখ, হাসি, কান্না মিলিয়ে আমাদের জীবন। মেনে নিতে হবে ঈশা। যেটা হাসিয়েছে সেটা হয়তো আমরা ভুলতে পারব না, কিন্তু তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে কষ্টটা আরও বেশি পেতে হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ এর জন্য হয়তো সামনে ভালো কিছু রেখেছে তোমার জীবনে। কষ্ট পেও না ঈশা। লাস্টের কথাটা বলে ঈশাকে বুকের সাথে জড়িয়ে ধরে। ঈশা শান্ত হয়ে যায়, কোনো কথা বলছে না। নিধি, সিমিও ওদের পাশে এসে বসে। কিছুক্ষণ ঈশার সাথে সময় কাটিয়ে ফারিনের কেবিনে আসে। নিধি ফারিনের পাশে বসে থাকে কিছুক্ষণ। সন্ধ্যার দিকে ঈশাকে নিয়ে বাড়ি ফিরে ওরা সবাই। ফাহিম ফারিনের কাছেই ছিল। আজ 4 দিন যাবৎ ফাহিম হাসপাতালে আছে। বাড়িতে যাচ্ছে না। পাশের একটি হোটেলে গিয়ে গোসল করে জামা কাপড় পাল্টে আসে। ফাহিম মন স্থির করে রেখেছে ফারিন সুস্থ না হওয়া পর্যন্ত এখানে থাকবে। কত অদ্ভুত তাই না? ফাহিমও আজকাল কেমন বদলে গিয়েছে। আগের মতো আর বেশি কথা বলে না কারো সাথে। এটাকেই বলে পরিস্থিতির শিকার, যেটা একসময় মানুষকে পাথরে পরিণত করে। রুদ্র রাও ফাহিমকে বাসায় যাওয়া নিয়ে জোর করে না। রাতে রিমি ঈশাকে খাইয়ে দিয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। সেদিনের পর থেকে বাসার ভিতরের সিকিউরিটি একটু কঠোর করে দিয়েছে রুদ্ররা।
আলতাফ চৌধুরীও কয়দিন যাবৎ নিজের শরীর ভালো লাগছে না বিধায় রুমেই থাকে। এতে রুদ্ররা একটু টেনশনে পড়ে যায়। প্রতিদিনই তার রুমে গিয়ে কথা বলে আসে ওরা তিনজন। এদিকে ধ্রুব হাসপাতালে এসে বডিগার্ডদের জন্য ভেতরে প্রবেশ করতে পারছে না, গাড়িতেই বসে আছে। রাগে ফেটে যাচ্ছে ধ্রুব। অপেক্ষা না করেই চলে আসে বাড়িতে। সকালে রিমি, সিমি, নিধি ও ঈশাকে সাথে নিয়ে আলতাফ চৌধুরী সেভ হাউজে যাচ্ছিল। রুদ্র, অভ্র তখন অফিসে ছিল, আর শুভ্র ছিল সাব্বিরকে খোঁজার কাজে। কয়দিন যাবৎ অফিসে যাওয়া হয় না বিধায় আজ ওরা দুজন অফিসে এসেছে। 12টার দিকেই আবার বাসায় চলে যাবে। ওরা ওদের সাথে যেতে পারেনি, তাই আলতাফ চৌধুরীকে ওদের সাথে পাঠিয়েছে। ওদের সাথে সাথে আলতাফ চৌধুরীর ওট সেফটির দরকার, কারণ এর আগেও তার উপর হামলা হয়েছিল। তাই ওদের সাথে তাকেও সেভ হাউজে থাকার জন্য পাঠিয়ে দেয়। ওদের গাড়ি সেভ হাউসের কিছুটা দূরেই ছিল। তাদের গন্তব্যে তারা এসেছে বললেই চলে। কিন্তু হঠাৎই রাস্তা পরিবর্তন হয়ে যায়। আলতাফ চৌধুরী, রিমি, সিমি, নিধি এটা বুঝতে পারেনি। পিছনের গাড়ি দুটো বোমের কারণে ব্লাস্ট হয়ে যায়। আর রিমিদের মাইক্রো চলে আসে অন্য একটি নির্জন রাস্তায়। ব্লাস্ট হওয়া গাড়িটা ওরা চারজন ঠিক দেখতে পেয়েছে। ভয়ে ও আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে ওরা। সিমি অস্থির হয়ে বলে, দাদু কি হচ্ছে এটা? আলতাফ চৌধুরী কিছু বলতে নিলেই গাড়ি থেমে যায়। তখনই গাড়ির মধ্যে পারফিউম জাতীয় গন্ধ ওদের নামে লাগে। মাথা ঝিম মেরে ওঠে ওদের। তারপরই ওরা অজ্ঞান হয়ে যায়। রুদ্রের কাছে ফোন আসে, গাড়ি এখনো সেভ হাউজে পৌঁছায়নি। পুলিশ অফিসার এটাও বলে তাদের দুটি গাড়ি নাকি ব্লাস্ট হয়েছে, কিন্তু রিমিদের মাইক্রোটি পাওয়া যায়নি। প্রত্যুত্তরে রুদ্র কিছু বলে না, ফোন কেটে দেয়। বলা যায় ওরার অভ্রের চিন্তা ভঙ্গি পাল্টে যায়। আশপাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। দূরে কোথাও কুকুরদের আর্তনাদ শোনা যাচ্ছে। ঈষৎ কেঁপে ওঠে রিমি, সিমি, নিধি ও ঈশার। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরে নিজেদের হাত পা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পাশাপাশি বসে থাকতে দেখে ওরা। রুমটা দেখে মনে হচ্ছে এটা অনেকটা পুরাতন পরিত্যক্ত বিল্ডিং। একটি ছোট বাল্ব জ্বলছে। চারদিকটা কেমন ভুতুড়ে পরিবেশ। গা ছমছম করার মতো পরিবারটা নীরবতায় ছেয়ে আছে। কেউ কারো সাথে কথা বলতে পারছে না, কারণ ওদের মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পরই জুতার খটখট শব্দ আসছে লাগলো রুমের বাহির থেকে। মনে হচ্ছে কেউ হেঁটে আসছে ওদের রুমের দিকে। অনেকটা কাছে চলে এসেছে সে। ঘরে প্রবেশ করতেই স্বচ্ছ আলোতে তার মুখটা স্পষ্ট। রিমি, সিমি, নিধি ও ঈশা বাকরুদ্ধ। ওদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ওদের কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করছে না তিনি ওদের কিডন্যাপ করিয়েছে। যেই মানুষটিকে ওরা নিজেদের আদর্শ মানত, যাকে মন থেকে শ্রদ্ধা করত, তার এমন নিকৃষ্ট রূপ সহসীমার বাহিরে, বিপদে আপদে সবসময় আসা ভরসা দিত, আজ সেই কিনা। আর কিছু ভাবতে পারছে না ওরা। কেন করছেন তিনি এমন? কি স্বার্থ আছে তার? তাহলে কি এসব কিছুর পিছনে তারই হাত ছিল? ওদের কাছে এটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। যাকে আদর্শ মানত তার নিকৃষ্ট রূপ আজ ওদের সামনে স্পষ্ট। আগের সেসব কি তাহলে অভিনয় ছিল? এত মায়া, মমতা, ভালোবাসা সব অভিনয় ছিল? মানুষ এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? ওরা বুঝতেই পারছে না তাকে চিনতে কষ্ট হচ্ছে, নাকি বিশ্বাস করতে। তার ঠোঁটে হাসি, যাকে বলে কুৎসিত হাসি। অন্য একজন লোককে পারমিশন দেয় ওদের মুখের বাঁধন খুলে দিতে।
রিমির মুখের বাঁধন আগে খুলে দিতেই কান্না জড়িত কণ্ঠে কাপা কাপা স্বরে বলল, দাদু। প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে একাধারে। কেন? কি কারণে আলতাফ চৌধুরী ক্ষতি করতে চাইছে ওদের পরিবারের? কি রহস্য লুকিয়ে আছে তার মধ্যে? একজন চেয়ার এগিয়ে দিল আলতাফ চৌধুরীর দিয়ে। চেয়ারটি ওদের সামনে রেখে মুখোমুখি বসলেন। বিদ্রুপাত্মকভাবে হেসে বললেন, তোমাদের মনের ভেতরে অনেক প্রশ্ন জমা হয়েছে তাই না? রিমি, সিমি, নিধি, ঈশা অসহায় চাহনি নিক্ষেপ করে তাকিয়ে রইল তার দিকে। তিনি আবার বললেন, তোমরা জানো আমি কে? হ্যাঁ, এটা জানো যে আমি তোমাদের দাদু, ওরফে আলতাফ চৌধুরী। চুপ করে আছে ওরা। তিনি আবার বললেন, কিন্তু আমি তোমাদের দাদু নই। না, আমি আলতাফ চৌধুরী। আমি আফজাল চৌধুরী, আলতাফ চৌধুরীর যমজ ভাই। কি? এখনো বিশ্বাস হচ্ছে না। বিস্ময় চোখে তাকিয়ে আছে ওরা। আফজাল চৌধুরী তার হাতে দুবার তালি দিয়ে বলল, ধ্রুব, নিয়ে আসো আমার ভাইকে। কিছুক্ষণ পরেই একজন ছেলে হুইল চেয়ারে করে একজন বৃদ্ধ লোককে নিয়ে আসে। তার চেহারা ঠিক ওদের সামনে থাকা লোকটির মতো, যিনি নিজেকে আফজাল চৌধুরী বলে দাবি করছেন। রিমিরা বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। একবার হুইল চেয়ারে বসা লোকটির দিকে তাকাচ্ছে তো আরেকবার চেয়ারে বসা লোকটির দিকে তাকাচ্ছে। মাথা হ্যাং হয়ে গেছে ওদের। কে রিয়েল, কে নকল বুঝতে পারছে না ওরা। হুইল চেয়ারে নিয়ে আসা লোকটি অজ্ঞান অবস্থায় ছিল। ধ্রুব তার চেহারায় পানির ছাপটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। পিট পিট করে চোখ মেলে ঘোলা ঘোলা চোখে সামনে তার প্রিয় নাতবুদের বাধা অবস্থায় দেখে চোখজোড়া ছলছল করে ওঠে। স্পষ্ট স্বরে বলে, নাতবউ, তোমরা এখানে। রিমি, সিমি, নিধি, ঈশা বুঝতে পারে এটাই ওদের আসল দাদু মানে আলতাফ চৌধুরী। নিধি কান্না মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, দাদু তুমি ঠিক আছো? আফজাল চৌধুরী ওদের কথার মাঝে বলে, ঠিক তো আছেই, কিন্তু কতক্ষণ থাকবে তা বলা যাচ্ছে না। আলতাফ চৌধুরী হুঙ্কার দিয়ে বলে, তুই আমার নাতবুদের কোনো ক্ষতি করবি না। তোর শত্রুতা আমার সাথে। আমকে মেয়ে ফেল তুই। আফজাল চৌধুরী মুখে কুৎসিত হাসি ফুটিয়ে বলে, তা বললে কি হয় ভাই? এতদিন এত সব প্ল্যান করে আজ আমি সাফল্যতার দিকে এগিয়ে গিয়েছি, আর তুই কিনা আমাকে ক্ষতি করতে নিষেধ করছিস। আফজাল, পরিণাম ভালো হবে না কিন্তু। এক পা তো কবরে দিয়ে রেখেছিস, তারপরও জেদ কমে না তোর। ভালো। বাকি কথা বলার আগেই আফজাল চৌধুরী বলে, ধ্রুব মুখ বেঁধে ফেলোর। ধ্রুব মুখ বেঁধে ফেলে। এবার আফজাল চৌধুরী রিল্যাক্সে চেয়ারে হেলান দিয়ে বলে, তোমাদেরকে একটি গল্প শুনাই। মন দিয়ে শুনবে কিন্তু। আঙুল জাগিয়ে বলে কথাটা। তারপর বলতে শুরু করে, এক লোকের দুই যমজ ছেলে ছিল। এক ভাই ছিল অধিক মেধাবী, পরিশ্রমিক, ভালো দিল মানুষ। আর আরেকজন ছিল চোর, ছেচড়া, হিংসুটে, অহংকারী। বড় হয়ে ওই ভাইটি পরিশ্রম করে টাকা, পয়সা, নামযশ সবকিছুতেই উপরে ছিল। আর ওই ভাইটি নিচেই পড়েছিল। এ ভাইটি বিয়ে করেছে। তার ছেলেদের নিয়ে খুব ভালোই দিন কাটাচ্ছিল। আর কাটাবে না, তিনি তো খুব ধনী ছিল। আর সেই ভাই বিয়ে করেছে ঠিকই, ছোট্ট কুটিতে থাকত। তার একটি ছেলেও ছিল। দিনে গুন্ডামি, মাস্তানি করে বেড়াত। ওই ভাইয়ের সাথে তার কোনো যোগাযোগ ছিল না তার। তিনি তার এই ভাইকে চোখেই দেখতে পারত না, তার স্বভাব চরিত্রের জন্য।
তারপর ওই ভাইটি একদিন তার বড়লোক ভাইয়ের কাছে যায় টাকার জন্য। আর টাকাটা সেই ভাইয়ের খুব দরকার ছিল, কারণ তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছিল, লাস্ট পর্যায়ে ছিল। ডাক্তার তো বলেই দিয়েছিল তার স্ত্রী আর বাঁচবে না, কিন্তু ওই ভাইটি সেটা মানতে নারাজ ছিল। তার তখন 3 বছরের একটি বাচ্চা ছিল। তখন সে বুঝতে পারে এতদিন তিনি যা পাপ কাজ করেছে তার ফল আজ তার পরিবারের লোকের উপর লান্ত হয়ে পড়েছে। সে অনুতপ্ত বোধ করছিল, তাই সে ছোট্ট ছেলের কথা ভেবে তার বড়লোক ভাইয়ের কাছে যায়। কিন্তু তার ভাই তার কথা না শুনেই দারোয়ান দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই কি ছিল সেই ভালো মানুষের নমুনা? বড়লোক হয়ে তার আপন ভাইকে তিনি চিনতে পারছে না। রাগে জেদে সে বাসায় চলে আসে এবং ভাবতে থাকে কি করে তার স্ত্রীকে বাঁচাবে। সে দিন রাত এক করে দিন মজুরি খেটে টাকা উপার্জন করে। দিন দিন তার স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়ে। একদিন তিনি যখন কাজ শেষ করে বাসায় ফিরে তখন তার স্ত্রীকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। আর তার পাশে ছোট্ট বাচ্চাটি কান্না করছিল। তখনকার দৃশ্য তখনা কঠিন আর মর্মান্তিক, সেটা শুধু ওই ব্যক্তিটি বুঝতে পারে, যার জন্য সে ভালো পথে ফিরে এসেছে, ঠিকমতো কাজ করছিল, আর আজ সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছুক্ষণ বাচ্চাটিকে জড়িতে ধরে কাঁধে। তারপর তার ভাইয়ের কথা মনে পড়ে। আফজাল চৌধুরী থেমে যায়, দীর্ঘনিশ্বাস ত্যাগ করে, চেহারায় রাগের আফা ফুটিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, এবার আসি আসল পরিচয়। ভালো লোকটি ছিল আলতাফ চৌধুরী, মানে আমার ভাই। আর খারাপ লোকটি ছিল আফজাল চৌধুরী, মানে আমি। খুব রাগ হয়েছিল সেদিন নিজের ভাইয়ের উপর। মনে চেয়েছিল ওর পরিবারের লোকদের সবাইকে মেরে ফেলতে, কিন্তু না, আমার মতো অবস্থা ওর করতে চেয়েছিলাম। তাই সেই রাতে আমি ওর বাড়িতে যাই। তখন আলতাফ বাসায় ছিল না। পাইপ বেয়ে বারান্দায় এসে রুমে প্রবেশ করি। তারপর খুব যত্নে নিজের ভাবিকে খুন করে পালিয়ে আসি। আলতাফ বুঝতে পেরেছিল আমি ওর বউকে খুন করেছি, তাই আমাকে ধরার আগেই আমি আমার ছেলেকে নিয়ে সিলেট চলে আসি। কিন্তু তখনও আমার বুকের মাঝে প্রতিশোধের আগুন কমেনি। আমি আরও প্রতিশোধ নিতে চেয়েছিলাম আলতাফের পরিবারের উপর। তাই আগে নিজেকে তৈরি করি, খারাপ ধান্ধায় সামিল হই, আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে যাই। তারপর আমার দেখা হয় বিকল্পের সাথে। বিজনেস আরও বড় করি, খারাপ কাজ করে। তারপর সেদিন যখন আলতাফ চৌধুরীর পরিবারের সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করে তখনই আমার লোক দিয়ে গাড়িতে বোম লাগিয়ে দেই। মারা যায় তার ছেলে ও বউরা। আমি সবাইকে মারতে চেয়েছিলাম, সেটা আর হলো না। আলতাফ ও তার নাতিরা বেঁচে যায়। আস্তে আস্তে ওরা বড় হয়। এদিকে আমার ছেলের বউ তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। তারও ছেলে হয়। তখন আবির ড্রাগস চালান করার জন্য ঢাকা যায়। আর তখন আলতাফের লোকরা আমার ছেলেকে গুলি করে হত্যা করে। একদিনে ছেলের বউ, আরেক দিকে ছেলেকে হারিয়ে আমি একা হয়ে যাই। তখন ধ্রুব খুব ছোট ছিল। আস্তে আস্তে ধ্রুবকে বড় করতে লাগলাম। তখন চৌধুরী পরিবারের আরেকটি নাম হয়েছিল 3 গ্যাংস্টার। ওদের উপর নজর আমার সব সময় ছিল। সেদিন পার্টিতে আমিই আমার লোজদের পাঠিয়ে আলতাফের উপর আক্রমণ করিয়েছি, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় আলতাফ। তারপর রুদ্র, শুভ্র, অভ্রদের বিয়ে হয়। তখনও আমি কিছু করতে পারিনি। বিপ্লব তালুকদার তখন বারবার আমার কাছে আসত, কারণ তার ছেলে কালো ধান্ধার কারবার রুদ্ররা বন্ধ করে দিয়েছিল। একদিন সুযোগ বুঝে সেই রেস্টুরেন্টে তোমাদের উপর হামলা করি।
কিন্তু তখনও তোমরা বেঁচে যাও শুধুমাত্র ফাহিমের জন্য। তারপরও ধমে যাইনি আমি। আমার নাতি ধ্রুব রাস্তায় তোমার বোন ফারিনকে দেখেছিল। তখন থেকেই ওকে ভালোবেসে ফেলে। প্রতিদিন পিছু করে, খোঁজ খবর নেয় কার মেয়ে ছিল ফারিন। যখন জানতে পারি ফারিন অভ্রের শালী, নিধির মামাতো বোন, তখনই প্ল্যান করি আমি। তার আগে আলতাফ চৌধুরীকে ফোন করে সেদিন রাতের বেলায় আমার আস্তানায় একা আসতে বলি। আলতাফ একা আসে, রুদ্র, অভ্র, শুভ্রদের বাহিরের যাওয়ার বিষয় কিছু জানায় না, কারণ ওরা ছিল ফাহিমকে নিয়ে ব্যস্ত। আলতাফ চৌধুরী আগে থেকেই ধারণা করতে পেরেছিল এসব কাজ আমার ছিল। তার পরিবারের উপর শুধু বিকল্প নয়, আমিও হামলা করতাম। আমার আস্তানায় আসার পর তাকে আটকে ফেলি এবং আমি আলতাফ চৌধুরী সেজে তোমাদের বাড়ি যাই। তারপর সবকিছু আমার হাতের মুঠোই করে নেই। বাড়ির আনাচে কানাচে সবার আড়ালে সিসি ক্যামেরা লাগিয়ে দেই। নিখুঁতভাবে আলতাফ চৌধুরী সেজে অভিনয় করতে শুরু করি। আর সেই অভিনয়ের মাধ্যমে কেউ ধরতেও পারেনি আমি কে। তারপর আলী হোসেন ও তার স্ত্রী মেয়েকে ফোর্স করে তোমাদের বাড়িতে পাঠিয়ে তোমাদের মারার জন্য। প্রথমে তারা রাজি না হওয়ায় তার ছোট্ট ছেলে ইফাতকে বন্দি করি। তারপরই তারা রাজি হয়ে যায়। কয়েকবার ধমকিয়ে তোমাদের মারার কথা বলি ওদের ফোন দিয়ে। কিন্তু তারা তোমাদের হাসিখুশির মাখা পরিবার দেখে তাদের কাজে ব্যর্থ হয়ে যায়। কাজ হচ্ছিল না দেখে পায়েসে বিষ মিশায় একসাথে সবাইকে মারার জন্য। কিন্তু সেই পায়েসটা সার্ভেন্টরা ফেলে দেয় ধাক্কা খেয়ে। কোনোভাবেই। যখন তাদের কাজে সফল হচ্ছিল না তখন ইফাতকে মেরে দেই। আলী হোসেনকে এটা জানানোর পর তিনি রাগে ক্ষোভে সব সত্যি কথা বলে দিতে চেয়েছিল অভ্রকে। এর জন্য তাকেও মেরে ফেলে আমার লোকরা। এই কথাটা শুনে নিধি কাঁদতে শুরু করল। ভাবতেই পারছে আজ নিজের জন্য মামা, মামি আর তার ছেলে ইফাতকে হারিয়েছে শুধুমাত্র ওর জন্য। আফজাল চৌধুরী চেয়ার ছেলে ওঠে দাঁড়িয়ে পায়চারি করে বলে, রুদ্রদের সাথে অফিসে যেতে শুরু করেছিলাম শুধুমাত্র অফিসে বোম লাগানোর জন্য, যাতে একবারে অফিসে থাকতেই ওরা মারা যায়। কিন্তু তখনও বডিগার্ডদের জন্য বোম লাগাতে পারিনি, তাই গাড়িতে বোম লাগিয়ে দেই। এবারও ওরা বেঁচে যায়। সেদিন ফারিন চলে যাওয়ার সময় মেবি সত্যি কথা বলার জন্য তোমাদের দিকে এগিয়ে আসছিল, তাই তখনই বিপ্লব তালুকদারের লোকরা ওকে গুলি করে দেয় আর গাড়িতে বোম লাগিয়ে দেওয়ার ফলে গাড়ি ব্লাস্ট করাই। ফারিনের মা মারা গেলেও ফারিন এখনও ICU-তে পড়ে আছে। অবশ্য তাতে কোনো সমস্যা নেই আমার, কারণ তোমরা তো এখন আমার কবজায় বন্দী। কথাটা বলেই ঠোঁটে হাসি ফুটিয়ে তুলল। বিপ্লব তালুকদার এতক্ষণ আফজাল চৌধুরীর পাশে বসা ছিল। তিনি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলে, ওদেরকে মেরে ফেলব আমি, বলেই পিস্তল তাক করে ওদের দিকে। আফজাল চৌধুরী বলেন, কুল, আগে ওদের হাজবেন্ডদের জানাতে হবে তাদের ওয়াইফরা এখন আমাদের কবজায় বন্দী। বিপ্লব তালুকদার বলার আগেই ঈশারোগী কণ্ঠে প্রশ্ন করে, সাব্বির কোথায়? আর আমার বাচ্চাকে মারার পিছনে কার হাত ছিল? এটা আর না বোঝারও কি আছে? সেদিন রাতে আমি তোমাকে যেই আপেলটা দিয়েছিলাম সেই আপেলে বিষ ছিল, যার কারণে তোমার উপর প্রভাব না পড়ে আগেই তোমার পেটের বাচ্চার উপর পড়ে, আর তোমার বাচ্চা নষ্ট হয়ে যায়। সাব্বির রুমে এসে তোমার অবস্থা দেখে নাজেহাল। তখনই আমি ওর মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করে অজ্ঞান করি এবং আমার লোকদের মাধ্যমে বেলকুনি দিয়ে সাব্বিরকে নিচে ফেলে দেই। আমার লোকরা সাব্বিরকে নিয়ে চলে যায়। তোমাদের বাড়ির মধ্যেই যে আমার কিছু গার্ডস আছে, সেটা তোমাদের অজানা ছিল। বাচ্চা মারার কথা শুনে ঈশা রেগে বাঘিনীর রূপ ধারণ করে, চিৎকার করে বলে,
কেন আমার বাচ্চাকে মেরেছিস? কি দোষ করেছিল আমার বাচ্চাটা? মারতে তো তোকেও চেয়েছিলাম, কিন্তু তুই বেঁচে গেলি। আমি তোকে খুন করে ফেলব। তোর জন্য আমি আমার বাচ্চাকে হারিয়েছে। বাঘের গুহায় বন্দী হয়ে বলছে বাঘকেই মারবে। হাউ ফানি, হেসে বলে ধ্রুব। আফজাল চৌধুরী হাস্যকর মুখে বলে, মুখ বেঁধে ফেলো ওদের। বিপ্লব তালুকদার বলে, ওদেরকে মেরে দিচ্ছেন না কেন? মারব, আগে ওদের হাসবেন্ডদের এখানে আসতে দেও তারপর। কিন্তু আর কোনো কথা হবে না। ধ্রুব, বলো ড্যাড। ফাহিমকে তুলে নিয়ে আসো। ওকে দাদু। দলবল নিয়ে বেরিয়ে যায় ধ্রুব। রিমিরা অবাক হয় ধ্রুবকে আফজাল চৌধুরীকে ড্যাড, দাদু বলতে দেখে। আফজাল চৌধুরী ওদের উদ্দেশ্যে বলে, অবাক হওয়ার কিছু নেই। ধ্রুবের মাথায় একটু সমস্যা আছে, যার কারণে কাকে কি বলে ফেলে সেটা ও নিজেও জানে না। ফারিনকে পেয়ে ধ্রুব অনেকটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার রোগটা বেশি করে দেখা দিচ্ছে। বিপ্লব তালুকদারের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে কথাটা বলে। বিপ্লব তালুকদার চোখ সরিয়ে নেয়, কারণ তার জন্যই ফারিনের এই অবস্থা। লোকদের বলে সাব্বিরকে পাশের রুম থেকে নিয়ে এসে এ রুমে এনে ওদের পাশে চেয়ারের সাথে বেঁধে দেয়। সাব্বিরকে দেখে ওরা সবাই একটু হলেও খুশি হয়। 3 গ্যাংস্টার হাউস। এতক্ষণ আফজাল চৌধুরী ও বাকিদের কথা শুনছিল ওরা। রুদ্র ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, সেকেন্ড দাদু, তুমি যদি ফুল হও তাহলে আমি হব কাটা। তোমার সাথে আমাদের শত্রুতা থাকবে এক দড়িতে বাঁধা। রুদ্রের ছন্দটি শুনে অভ্র, শুভ্রের ঠোঁটেও হাসি ফুটে। কাল রাতে ঘুমানোর সময় রুদ্র, অভ্র, শুভ্র, রিমি, সিমি, নিধির গলায় একটি ক্যামেরা ও মাইক লাগান পেন্ডেন্ট পরিয়ে দেয়। কারণ ওরা জানত ওদেরকে ফুটবল করার জন্য আগেই ওদের ফুটবল জায়গায় আঘাত করতে পারে। ওরা এটাও জানতে পারে কোথায় রেখেছে ওদের। আর ওদের শত্রুকে আগে থেকেই চিনতে পেরেছিল, কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল। আর সেই সুযোগটা আজকে এসেছে। চলো ভাইরা, আমাদের কুইমদের নিয়ে আসি। অভ্র হেসে হেসে বলে, কেন নয়? উত্তর দেয় শুভ্র। ধ্রুব হাসপাতালে এসে কেবিন থেকে ফাহিমকে ধরে নিয়ে যায়। ডাক্তার, নার্সরা ঘাবড়ে গেলে ওরা পিস্তল দেখিয়ে শান্ত করিয়ে রাখে। ফাহিমকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর ধ্রুব ফারিনের সামনে এসে দাঁড়ায়। মায়াবী চাহনিতে ফারিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আস্তে করে ফারিনের মুখের মাস্ক খুলে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। ফিরে আসে ফাহিমকে নিয়ে ওদের আস্তানায়। রুদ্র, অভ্র, শুভ্র ওর সাথে গার্ডস নিয়ে এসে হাজির হয় ওদের আস্তানায়। আফজাল চৌধুরীর লোকরা এটা দেখে এলার্ট হয়ে যায়। ভেতরে এসে দাঁড়াতেই সবাই ওদের দিকে গান তাক করে ধরে। দূর থেকে আফজাল চৌধুরী ও তার পাশে বিপ্লব তালুকদার হেঁটে আসছিল আর বলছিল, ওয়েলকাম 3 গ্যাংস্টার, ওয়েলকাম। রুদ্র হেসে বলে, ধন্যবাদ দাদুটু। আফজাল চৌধুরী রেগে গিয়ে বলেন, তাহলে তোরা সব জেনে গেছিস? আর খবরদার আমাকে দাদু বলবি না। আমি তোদের দাদু নই। চাইলেও রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না। আপনার শরীরে যেই রক্ত বইছে সেই রক্ত আমাদের শরীরেও আছে। ভুলে যাচ্ছেন কেন এটা? অভ্র বলে, তার জন্যই তো রক্তের শত্রুকে শেষ করতে এত সব আয়োজন। বাঁকা হেসে বলে আফজাল চৌধুরী, বসে কথা বলি দাদু। দাদু বলতে নিষেধ করেছি। বলেই সমনের দিকে হাঁটা ধরল ওরা। সাব্বিরদের রাখা পাশের রুমে নিয়ে আসে ওদের। এই রুমটা অনেক বড় ছিল, অনেকটা এরিয়া জুড়ে।
সেখানের চেহারে বসেছিল আফজাল চৌধুরী, বিপ্লব তালুকদার ও ধ্রুব। রুদ্র, অভ্র, শুভ্র তার পাশের চেয়ারে এসে বসে। প্রথমে শুভ্র আফজাল চৌধুরীর উদ্দেশ্যে বলে, দাদু, তুমি যদি আমাদের কেউ না হয়ে থাকো, তাহলে তোমার নামের পিছনে আফজাল চৌধুরী কেন লাগিয়েছ? সেটা আমার ইচ্ছে, তীক্ষ্ণস্বরে বলেন আফজাল চৌধুরী। না, তোমার ইচ্ছে হতে পারে না। অন্য কোনো রহস্য আছে মনে হচ্ছে। অভ্র এক ভ্রু উঁচু করে বলে, আর কোনো রহস্য নেই। তবে দাদু, তোমার আইডিয়াটা কিন্তু ভালোই ছিল, কিন্তু তুমি ধরা পড়ে গেছ তোমার ডান হাতের বার্থমার্কসের জন্য। আর সেদিন অফিসের সিসি ক্যামেরার ফুটেজেও ভুলবশতভাবে রেকর্ড হয়ে গেছ। রুদ্র চোখ থেকে সানগ্লাস খুলে আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, যদি তুমি ফাইলটা চুরি না করতে তাহলে হয়তো তোমার উপর আমাদের কোনো সন্দেহ জাগত না। বাট ইউর মিস্টেক দাদু, অভ্র আফসোস হয়ে বলে। আফজাল চৌধুরী রেগে যাচ্ছে ওদের কথা শুনে। বিপ্লব তালুকদার ও ধ্রুবরও রাগ লাগছে। ওদের পরিবারের লোকরা তাদের কাছে বন্দি করা, তারপরও ওরা কত স্বাভাবিক আচরণ করছে, যেন মনে হচ্ছে কিছুই হয়নি। ওদের সাথে প্রেমালাপ করতে বসেছে এখানে। আফজাল চৌধুরী তার পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে বলে, তোদের কি ভয় করছে না? বাঘের গুহায় এসেও স্বাভাবিক আচরণ করছিস। বাঘ? কোথায় বাঘ? আমি তো কতগুলো ভীতু বিড়ালকে দেখতে পাচ্ছি। শুভ্র বলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে। কি মডেল পিস্তল বের করেছ? আমাদেরটা দেখো, নিউ মডেল। বলেই ওর প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে আলতাফ চৌধুরীকে দেখাতে লাগল। ধ্রুব পিস্তল বের করা দেখে ওর পিস্তল বের করে রুদ্রের দিকে তাক করে। রুদ্র সুযোগ বুঝে ধ্রুবের হাতে লাথি মেরে পিস্তল ফেলে দেয়। অভ্র, শুভ্র ওঠে দাঁড়ায়, পিস্তল বের করে আগে তাদের লোকদের উপর গুলি চালায়। সেখানের একটি লোহার কাঠের পিছনে লুকিয়ে রুদ্রদের উপর গুলি ছুড়তে লাগল ওরা তিনজন, আর তার লোকরা রুদ্ররাও খাম্বার পিছনে লুকিয়ে গুলি করতে লাগল। এক প্রকার বিকট শব্দ তৈরি হয়েছে। পাশের রুমে বসে সাব্বির সহ বাকিরা সবাই এই শব্দ শুনতে পেয়েছে। সাব্বির, ফাহিম হাতের বাঁধন খোলার জন্য মোচড়াতে লাগল। ঠিক তখনই রুমের ভিতরে প্রবেশ করে বিপ্লব তালুকদার। পিস্তলটি প্রথমেই রিমির দিকে তাক করে। রিমি ভয় পেয়ে যায়। সাব্বির, ফাহিম আরও জোরে জোরে মোচড়াতে লাগল নিজেদের ছাড়ানোর জন্য। সাব্বিরের হাতের বাঁধন এক পর্যায়ে লুজ হয়ে যায়। পায়ের বাঁধন খুলতে নিলেই তখনই গুলির শব্দ আসে। বিপ্লব তালুকদার চুপটি করে দাঁড়িয়ে যায়। 2 মিনিট পর সবকিছুই যেন স্তব্ধ হয়ে গেছে এমনটা মনে হচ্ছে ওদের কাছে। বিপ্লব তালুকদার আস্তে করে সামনের দিকে উপর হয়ে পড়ে যায়। পিছন থেকে গুলি ছুড়ার মানুষটিকে ওরা দেখতে পায়। তাকে দেখে সবার প্রশান্তি মিলে। বলা যায় তাদের চোখে মুখে খুশির প্রফুল্ল। কারণ মানুষটি যে আর কেউ নয়, ফারিনি ছিল, যার হাতে ছিল পিস্তল আর চোখে মুখে ছিল স্থিরানুবন্ধতা। বলা যায় প্রতিশোধের আগুন জ্বলছে চেহারা দিয়ে। 1 মাস পর আজকে ফারিন আর ফাহিমের বিয়ের উপলক্ষে বড় পার্টির আয়োজন করা হয় চৌধুরী বাড়িতে। কালকে ওদের দুজনার বিয়ে হয়েছে, আর আজ শুধু ওদের দুজনার জন্য পার্টি তা নয়, বরং রুদ্র, অভ্র, শুভ্ররা ওদের মনের কথা রিমি, সিমি, নিধিদের বলতে পারে তারও আয়োজন সাব্বির, ফাহিম, ঈশা, ফারিন করেছে। চৌধুরী পরিবারে এখন খুশির আমেজ ভরপুর বলা যায়। চারদিক আত্মীয় স্বজনরা গিজ গিজ করছে। এই পার্টিতে ঈশার মা বাবাও এসেছে। তাদের ভুল বুঝতে পেরে মেয়েকে আপন করে নিয়েছে। আজ খুশির আমেজ চৌধুরী পরিবারে।
কিন্তু কয়দিন আগে ছিল শোকের আমেজ। সেদিন ফারিন ওদের হাতের বাঁধন খুলে দেওয়ার সময় বলে ও আগে থেকে সুস্থ ছিল, কিন্তু এতদিন কোমায় থাকার অভিনয় করে শুধুমাত্র ধ্রুবের হাত থেকে বাঁচার জন্য। এই বিষয়ে কিছু ডাক্তার ও নার্স ওকে হেল্প করে। রুদ্রদের গুলি করার এক পর্যায়ে বিপ্লব তালুকদার নিহত হয়। ধ্রুবকে অভ্র গুলি করে মেরে দেয়। এক পর্যায়ে ওদের সব লোককে মেরে ফেলে। শুধু বেঁচে ছিল আফজাল চৌধুরী। ফারিন তাকে মারতে গেলে ফাহিম ওকে আটকায়। আলতাফ চৌধুরী আফজাল চৌধুরীর কাছে ক্ষমা চায়। সেদিন যদি ভাইয়ের কথা শুনত তাহলে হয়তো তার পরিবার আজ বেঁচে থাকত। ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার পর আফজাল চৌধুরী ইমোশনাল হয়ে যায়। তিনিও তার ভুল বুঝতে পারে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে বলে একটি কথা আছে না, তেমনই হয়েছে তার সাথে। তার নাতি ধ্রুবকে সে হারিয়েছে। তার কুকর্মের জন্য সবার কাছে মাফ চায় এবং সে সুযোগ বুঝে শুভ্রের হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে নিজের মুখের ভেতরে গুলি করে দেয়। মারা যায় আফজাল চৌধুরী। আলতাফ চৌধুরী তখন ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়ে। যতই হোক যমজ ভাই ছিল তারা। একসাথে মরতে না পারলেও একসাথে তারা এই পৃথিবীতে এসেছিল। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে তার কিছুদিন সময় লাগে। আর তার সাথে ফারিন, ঈশা তার প্রিয়জন হারানোর কষ্টটাও মন থেকে মুছতে সক্ষম হয় এই এক মাসে। কিন্তু চাইলেও যে প্রিয়জন হারানোর ব্যথা ভোলা যায় না। সবার সামনে একসাথে হাঁটু গেড়ে বসে রিমি, সিমি, নিধিকে প্রপোজ করে ওরা তিনজন। এবার আর সিমি, রিমি, নিধি ওদের দূরে সরিয়ে দেয়নি। তাদের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। খুশিতে সবাই জোরে চিৎকার করে ওঠে। তখনই মিউজিকে গান বাজতে শুরু করে। গানের তালে সবাই একসাথে ডান্স করতে লাগল। নাচের এক পর্যায়ে দাদুকেও সাথে নিয়ে নেয়। সবাই একসাথে কিছুক্ষণ ডান্স করে। তাদের হাসিখুশি মাখা মুখ খানা তখন ক্যামেরায় বন্দী হয়, যেটা স্মৃতির পাতায় রয়ে যাবে। পার্টি শেষ হয় রাত 12টার দিকে। সব গেস্টরা চলে গেছে। ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা রয়ে গেছে ওদের বাসায়। দমকা হাওয়া বারান্দায় অবস্থানরত রুদ্র ও রিমিকে শিহরিত করে তুলছে। রিমির চুলের খোপা আলতো করে রুদ্র খুলে দিল। রিমি কিছু বলল না। এত বেশি লজ্জারা ওকে জেকে ধরেছে যে মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না। রুদ্রের দিকে চোখ তুলে তাকাতেও লজ্জাবোধ হচ্ছে। রিমির অস্থিরতা রুদ্র বুঝতে পারে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, লজ্জা পাচ্ছ কেন রিমি? এতক্ষণ সামান্য লজ্জাবোধ হলেও এখন লজ্জাটা আরও জেকে ধরল রুদ্রের এই প্রশ্ন শুনে। রুদ্রের কাছে মজাই লাগছে। পিছন থেকে আরেকটু জোরে জড়িয়ে ধরে রুদ্র। রিমি তখনও কিছু বলে না। রিমির নীরবতার মানে বুঝতে পেরে ঘাড়ের কাছে মুখ নেয় রুদ্র। এদিকে রিমির মুখ দিয়ে কোনো কথাও তো বের হচ্ছে না, তার উপর ঘাড়ের কাছে মুখ আনার কারণে রিমির সুরসুরি লাগছে, যার কারণে নড়াচড়া করার ফলে রুদ্র আরও বেশি করে সুরসুরি দিয়ে লাগল। রিমি এবার রুদ্রকে হালকা ধাক্কা দিয়ে ওর কাছ থেকে সরিয়ে দেয়। রুদ্র ফিক করে হেসে ফেলে। রিমিকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজকে আর দূরে সরে যাচ্ছি না রিমি মনি, নিজের করে নেবি তোমাকে। কথাটা বলতে দেরি রিমির ঠোঁট জোড়া তার আয়ত্তে করে নিতে দেরি করে না। রিমি চোখ বন্ধ করে পেছনে থেকে রুদ্রকে জড়িয়ে ধরে। আজ রিমিও বাধা দিবে না। রিমিও রুদ্রকে ভালোবাসে। ভালোবেসে আজ ওকে আপন করে নিবে। আকাশে আজ হাজার তারাদের মাঝে পূর্ণ একটি চাঁদ। কাজলের ন্যায় কুচকুচে রাতের অন্ধকারে রূপালী চাঁদের আলোয় দৃষ্টি স্থির করে রেখেছে শুভ্র ও সিমি।
বারান্দার দোলনায় পাশাপাশি গা ঘেঁষে বসে আছে তারা দুজন। সিমির ইচ্ছে ছিল এমন এক জ্যোৎস্না ভরা রাতে প্রিয় মানুষটির সাথে দোলনায় বসে আকাশের চাঁদ দেখবে। সেই ইচ্ছেটা শুভ্র পূরণ করে, বারান্দায় দোলনার ব্যবস্থা করে এবং এখন দুজন একসাথে বসে আকাশের স্বচ্ছ চাঁদ দেখে উপভোগ করছে। শুভ্র সিমির আরেকটু কাছে গিয়ে গলা ও পেটের উপর হাত রেখে কানে কানে বলে, কেমন লাগছে সিমি? সিমি লজ্জামিশ্রিত কণ্ঠে উত্তর দেয়, ভালো। শুভ্র সিমির গালে কিস করে নরম স্বরে বলে, কেন আই? সিমি লজ্জায় মাথা নিচু করে নেয়। শুভ্রের কথার মানে বুঝতে সিমির কষ্ট হয় না। শুভ্র মৃদু মুচকি হাসে, সিমির ঘাড়ে হাত রেখে ওর মুখের সামনে নিয়ে আসে। সিমি চোখ সরিয়ে নেয় অন্যদিকে। শুভ্র নেশা জড়িত কণ্ঠে বলে, লুক অ্যাট মি সিমি। সিমি শুভ্রের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। তারপরও চোরজোড়া শুভ্রের উপর পড়তেই কাতর মাখা ভালোবাসা জড়ানো দুটি চোখ দেখতে পায়। সেই চোখে ছিল পাহাড় সমান ভালোবাসার প্রকাশ, যেটা চাঁদের স্বচ্ছ আলোয় সিমি ঢের বুঝতে পারছে। সিমি শুভ্রের চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। চোখ জোড়া আলতো করে বন্ধ করে নেয়। সিমির চোখ বন্ধ করতে দেখে শুভ্র খুব যত্নে ওর ঠোঁটে কিস করে কোলে উঠিয়ে নেয়। সিমি চোখ বন্ধ করা অবস্থায় শুভ্রের গলা জড়িয়ে ধরে। শুভ্র সিমিকে রুমে নিয়ে আসে। ভালোবাসার সাগরে হারিয়ে যায় দুজনে। নিধি অনেকক্ষণ ধরে বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশের পূর্ণ চাঁদটিকে দেখছে। অভ্র রুমে বসে কি করছে কে জানে। তখন থেকে কি যেন একটা খুঁজে বেড়াচ্ছে। কি খোঁজ করছে সেটা নিধিকে বলছে না। নিধি বিরক্ত হচ্ছে অভ্রের উপর। কই একটু কাছে এসে জড়িয়ে ধরে প্রেমালাপ করবে, তা নয় তখন থেকে কি যেন একটা খুঁজেই যাচ্ছে। বিড়বিড় করে বলে, গর্ধব গ্যাংস্টার। তখনই ভেতর থেকে অভ্রের ডাক আসে, নিধি ভেতরে আসো। নিধি বারান্দায় দাঁড়িয়ে উত্তর দিল, কেন? আসতে বলছি আসো। বিধি বিরক্ত নিয়ে ভেতরে আসে। অভ্র বারান্দার দরজা লাগিয়ে দেয়। নিধি বিরক্ত স্বরে বলে, গেট লাগালেন কেন? অভ্র অন্যমনস্ক হয়ে বলে, সমস্যা? জি, সমস্যা। একটু পরে ঠিক হয়ে যাবে। মানে? মানে এটা কি দেখো? একটি লাঠি নিধির সামনে ধরে বলে অভ্র। নিধি কপাল কুঁচকে জবাব দেয়, লাঠি? এটা দিয়ে কি হবে? নো নো, এটা লাঠি না, এটা তোমাদের ঠেঙ্গা। আর এটা দিয়ে আজকে পিটানো হবে। কাকে? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে নিধি। আজকে রোমাঞ্চ করতে ডিস্টার্ব যে করবে তাকে। কি? কি বলার সাথে সাথে রুমের লাইট বন্ধ করে দেয় অভ্র। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে যায় চারদিক। নিধি চোখে কিছু দেখতে পারছে না। তখনই লাল, নীল, সবুজ রঙের একটি প্রজাপতির মতো মিনি লাইট জ্বালতে লাগল। রুমটা বেশি আলোকিত না হলেও স্বল্প আলোতে চারদিকটা ভালোই দেখা যাচ্ছিল। নিধি তাকিয়ে আছে লাইটের দিকে। তখনই পিছন থেকে অভ্র ওকে ওর সাথে মিশিয়ে ধরে। নিধি কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। অভ্র আলতো করে নিধির গালে স্লাইড করতে করতে ঘোর লাগা কণ্ঠে বলে, ভালোবাসতে চাই তোমাকে নিধি, যেমনটা মাহিন মিহিকে ভালোবেসেছিল, আরিয়ান আরিয়াকে ভালোবেসেছিল, ওমর কথাকে ভালোবেসেছিল, তেমন করে তোমাকে ভালোবাসতে চাই। দিবে কি আমাকে সেই পারমিশন? ভালোবাসবে কি আমায়? হবে কি আমার? বল নিধি। হার্টবিট কেঁপে ওঠে নিধির অভ্রের কথা শুনে। নিধিও যে এখন অভ্রকে ভালোবাসে, চায় না ওর কাছ থেকে দূরে রাখতে। মুখে না বলে নিধি অভ্রকে জড়িয়ে ধরে।
যার কারণে অভ্র খুশি হয়ে যায়, পারমিশন পেয়ে যায় ওর কাছ থেকে, আপন করে নেয় নিধিকে, ভালোবেসে নিজের করে নেয় সিমিকে। ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে ফারিন। কালকে ওদের বাসর হয়নি, তাই আজকে রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ফারিন বিছানার উপর বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। ফাহিম রুমে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু ফারিনের কাছে যেতে কেমন যেন ভয় ভয় করছে। তাই রুমের চারদিক কিছু একটা খোঁজার বাহানায় পায়চারি করছে। সেদিন ফারিনের গুলি করা দৃশ্য ফাহিমের চোখে তখনও ভাসছে। সেটা ভাবতেই ফাহিমের কেমন জানি ভয় ভয় করছে। এটা এই 1 মাসে ফারিন বুঝতে পেরেছে যে ফাহিম ওকে ভয় পায়। এতক্ষণ ধরে বসে থেকেও যখন দেখল ফাহিম ওর কাছে আসছে না, তখন ফারিন মাথার ঘোমটা উঠিয়ে আহ্লাদি কণ্ঠে বলে, ফাহিম ভাইয়া, আপনি কি আমার কাছে আসবেন, নাকি আমি এখান থেকে উঠে আপনার কাছে আসব? ফারিনের এমন আহ্লাদি কণ্ঠ শুনে ফাহিম ছোট ঢোক গিলে। ফারিনের এমন আহ্লাদি কণ্ঠে কথাটা রাগ, ক্ষোভ জমে আছে সেটা ফাহিম জানে। ফাহিম আমতা আমতা করে বলে, না মানে, মুই এওক্কা একটি জিনিস খুঁজতেছিলাম, হেইডা পাইতাছি না। জিনিসটা খুঁজা তোমার কাছে আইতাসি। ফারিন এবার চিল্লিয়ে বলে, এখন আসবি, এখন, আর নাইলে। কথাটা বলতে দেরি ফাহিমের ফারিনের কাছে ছুটে আসতে দেরি হয় না। এক প্রকার দৌড়েই বিছানার উপর ফারিনের মুখোমুখি হয়ে বসে। ফারিনের হাসি পায় ফাহিমের এই কাণ্ডে। তারপরও না হেসে স্বাভাবিক কণ্ঠে বলে, আজকে আমাদের কি? ফাহিম একবার ফারিনের দিকে তাকিয়ে তারপর চোখ সরিয়ে বলে, বাসর রাত। তো এই রাতে কি করতে হয়? কেমনে কমু? ফারিন কথাটা শুনেই ফাহিমকে বিছানার উপর ফেলে গায়ের উপর চড়ে বসে বলে, বাচ্চা, কিচ্ছু বুঝিস না, ফিটার খাস? ফাহিম ফারিনের ব্যবহার কথার প্রত্যুত্তরে মুচকি হাসে। যার মানে ফারিন বুঝতে পেরে আস্তে করে পাশে সরতে নিলেই ফাহিম এবার ফারিনকে বিছানার সাথে চেপে ধরে। ঠোঁটে ডেভিল মার্কা হাসি ফুটিয়ে বলে, ফাহিমকে যতটা বোকা মনে করো, ততটা বোকা ফাহিম না, সোনা পাখি। ফারিন ঠান্ডা রিয়েকশনে বলে, তো কথাটা বলেই পাশের টেবিল লাইট বন্ধ করে দেয় ফাহিম। ঈশা একটি টেডিবিয়ার বুকের সাথে জড়িয়ে ধরে থাইগ্লাসের সামনে দাঁড়িয়ে আকাশের ওই কাঁসার থালার মতো উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। সাব্বির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঈশাকে একদৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারে। সাব্বিরের মনটাও কিছুটা খারাপ হয়ে যায়। ঈশাকে পেছনে থেকে হালকা জড়িয়ে ধরে কিছুটা রোমান্টিক মুডে বলে, আকাশের চাঁদটা বেশ সুন্দর, ঠিক আমার এই চাঁদের মতো। ঈশার নো রেসপন্স। ভালোবাসি ঈশা। ঈশা এবারও চুপ করে আছে। সাব্বির ঈশাকে ছেড়ে দিয়ে ওর দিকে ঘুরিয়ে নেয়। থুতনিতে হাত রেখে উপরে উঠিয়ে বলে, তোমাকে এভাবে মুখ ঘোমরা অবস্থায় দেখতে আমার কাছে ভালো লাগে না। প্লিজ, আমার সামনে অন্তত মুখ কালো করে থেকো না। ভুলতে পারি না সাব্বির। নিঃশ্বাস টেনে বলে ঈশা। চাইলেই ভুলা যায় ঈশা। চলো আমরা নতুন করে সবকিছু শুরু করি। ঈশা সাব্বিরের দিকে তাকায়। সাব্বির স্মিত হেসে বলে, তুমি কি আমার পূর্ণিমা রাতের চাঁদ হবে? আমি তোমার আলোয় স্নিগ্ধ হব। তুমি কি আমার ফোনের ওয়ালপেপার হবে? আমি সারাদিন তোমায়ই দেখব। শুধু একবার বলো ভালোবাসি। সারা জীবন আগলে রাখব। আই লাভ ইউ ঈশা। সাব্বিরের কথাগুলো শুনে ঈশার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। সাব্বিরের বুকে মাথা রেখে নরম কণ্ঠে বলে, আই লাভ ইউ টু সাব্বির। সাব্বির ঈশাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আলতো করে কপালে কিস করে। আলতাফ চৌধুরী আগের একটি বড় ফ্রেম বাঁধানো ছবির হাতে নিয়ে তাকিয়ে আছে।
ফুল পরিবারের সদস্যর ছবি ছিল ওটা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখজোড়া ছলছল করে ওঠে তার। চশমা জোড়া খুলে চোখের পানি রুমাল দিয়ে মুছে নেয়। তারপর ফটো ফ্রেমটি সামনে থাকা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নেয়। আস্তে আস্তে গভীর নিদ্রায় তলিয়ে যায় সে। 5 বছর পর ফাহিম মনের সুখে গান গাইছে আর 2 বালতি কাপড় রোদে দড়িতে শুকাতে দিচ্ছে। এটা ওর রোজকার কাজ বললেই চলে। বাচ্চাদের কাপড় ওকে দিয়েই ছাদে নেড়ে দিতে পাঠায় রিমিরা। ওই নাম কিরে তোর? কুতকুতি। ওই নাম কিরে তোর? আরে কুতকুতি। আজকে প্রেমের কুতকুত খেলব, দেখবে সবাই চাইয়া রে মা। কোনো নবাব জাদার হারামজাদায় রে, পিছন থেকা খোঁচা মারে। পিছনে হাত রেখে ঢলতে ঢলতে ঘুরে দেখে 3 জন বাচ্চা হাতে কাঠের লম্বা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। এই 3 জন বাচ্চাকে জুনিয়র গ্যাংস্টার বলা যায়। কারণ এরা রুদ্র, শুভ্র, অভ্রদের ছেলে। 1 বছরে জন্ম নিলেও 1-2 মাসের আগে পিছে জন্ম হয়েছে ওদের। এটা কোনো ব্যাপার না। 3 জন এখন খেলার সাথী বলা যায়। ওদের নাম হৃদ, অভি, তুর্য। হৃদ রুদ্রের ছেলে, অভি অভ্র ছেলে, আর তুর্য শুভ্রের ছেলে। ফাহিম বিরক্তি নিয়ে ওদেরকে কিছু বলার আগেই হৃদ বলে, আন্ডারপ্যান্টটা চাচ্ছু তোমাকে বড় কাকিমণি ডাকছে নিচে। এক্ষুনি যেতে বলেছে আন্ডারপ্যান্টটা চাচ্ছু। অভি বলে। ফাহিম শার্টের হাতা ফোল্ড করতে করতে রাগী কণ্ঠে বলে, ওই তোগরে না কইছি। আমারে আন্ডার মানে আন্ডারপ্যান্ট চাচ্ছু কবি না। চাচ্ছু ভালো লাগে এই নামটা, তাই বলি। তুর্য বলে, ওরে হারামজাদার পোলা, তোগরে আজকা ছেইচ্ছা রোদ্দে শুকা দিমু কাপড়ের লগে খাড়া। এটা শুনে 3 জন দৌড়ে নিচে যেতে লাগল। ফাহিম দৌড়ে ওদের ধরতে গেলে ফ্লোরে স্লিপ কেটে ধুপাস করে মাটিতে উপর হয়ে পড়ে যায়। ওরা 3 জন এটা দেখেও না দাঁড়িয়ে নিচে চলে আসে। ফাহিম বুকে হাত দিয়ে ওঠে বসে রাগে ইচ্ছামতো গালি দিতে থাকে। কোনো বয়রা, কোনো আবাইল্লা, কোনো আকাইম্মার ঘরে আকাইমায় ছাদে পানি ফালাইছে। মনোরা চাইতাছে। বাকিটা বলার আগেই ওর মনে পড়ে একটু আগে ভেজা কাপড় নিগড়িয়েছিল, পানি ও নিজেই ফেলেছে। তার মানে এতক্ষণ নিজেকে নিজেই গালি দিচ্ছিল। ফাড়া কপাল আমার। ওঠে দাঁড়িয়ে নিচে আসে। আজকে আন্ডারপ্যান্ট বলার জন্য আগে বিচার করবে, তারপর কাপড় শুকাবে। নিচে আসতেই রুদ্র, অভ্র, শুভ্রকে দেখতে পায় হলো রুমে। ফাহিম আস্তের উপরে সেখান থেকে কেটে পড়তে নিলে রুদ্রের ছেলে হৃদ বলে, ড্যাড ওই দেখো ফাহিম চাচ্ছু। তাকে ডেকে বকে দেও। হৃদের কথা অনুসরণ করে ওরা সেদিকে তাকাতেই ফাহিমকে দেখতে পায়। রুদ্র ফাহিমকে ডাক দেয়, ফাহিম এদিকে আয়। ফাহিম বিড়বিড় করে বলে, দিছে, হালার পোড়া বিচার দিছে ভাইগো কাছে। আজকেও বকা হুনতে হইব। বিড়বিড় করতে করতে রুদ্রদের সামনে এসে দাঁড়ায়। তখন রুদ্র ফাহিমের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, তুই নাকি ওদেরকে বলেছিস ছেইচ্ছা রৌদ্দে শুকা দিবি। কেন? কি করেছে ওরা? ভাই, ওরা মোরে আন্ডারপ্যান্ট বলে ডাকে। কৌতো এই নামটা ধরে কেন ওরা মোরে ডাকে? এই সব ভাবি গো দোষ। হেতিগো জন্য ওরা টামারে এই নামটা ধইরা ডাকে। রুদ্র প্রথমে হাসে, তারপর হৃদের উদ্দেশ্যে বলে, হৃদ এটা বলেছ? তোমাকে না নিষেধ করেছি পচা কথা বলতে। হৃদ ঠোঁট উল্টে বলে, আর বলবো না ড্যাড। অভি, তুর্য তোমরাও এটা বলবে না চাচ্ছুকে মনে থাকবে? অভ্র বলে, জি মেজো চাচ্ছু। তুর্য বলে। তখনই ওদের মাঝে নিধি উপস্থিত হয়ে বলে, ওই আন্ডার
বাকিটা বলার আগে ফাহিম রাগী দৃষ্টিতে নিধির দিকে তাকায়। নিধি কথা ঘুরিয়ে বলে, না মানে বলছিলাম যে উপরে বাচ্চাদের ছোট্ট আন্ডার মানে ছোট প্যান্টগুলো কি শুকিয়েছে? অভি ওঠে বলে, ওটা তো আজ সকালে সাব্বির চাচ্চুকে পড়তে দেখেছি। সাব্বির তখন ওখান দিয়ে যাচ্ছিল। অভির মুখে এই কথাটা শুনে চট করেই দাঁড়িয়ে যায়। ফাহিম একটুর জন্য স্বস্তি পায়। যাক, ওর নাম নেয়নি এখন। সাব্বির অভিকে বলে, তুমি দেখছ কেমনে সেটা? সকালে আমি তোমার রুমে গিয়েছিলাম, তখন তুমি ঈশা কাকি মনিকে নিয়ে ভালোবাসা করছিলে। তখন তোমার সাথে ওটা দেখেছি। ঈশা, ফারিন, রিমি, সিমি তখন কেবল নিচে এসে নামল। অভির মুখে এই কথাটা শুনে ঈশা লজ্জায় মরি মরি অবস্থা। সাব্বির পড়েছে চিপায়। মনে মনে বলছে দূরে গিয়ে কান ধরবে। ভুলেও আর রোমাঞ্চ করার সময় দরজা খোলা রাখবে না। বাড়িতে যে ছোট জলজ্জন্ত মিনি সিসি ক্যামেরা আছে সেটা আগে জানত না। রিমি, সিমি, নিধি মিটমিটিয়ে হাসে। ঈশা, ফারিন সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে রিমি থামায়। ঈশা প্রেগন্যান্ট। 5 মাস চলছে ঈশার। ফারিনের 6 মাসের একটি মেয়ে আছে। নাম রাহামণি। এই মাত্রই সিঁড়ি বেয়ে নিচে এসেছে। এখন আবার উপরে উঠবে, তাই রিমি না করে উপরে উঠতে ওদের। তখন তাদের মাঝে লাঠি ভর দিয়ে ধীরে পায়ে হেঁটে আলতাফ চৌধুরী হাজির হয়। সোফায় বসে বলে, কি নিয়ে কথা হচ্ছে জুনিয়র গ্যাংস্টাররা? ওরা 3 জন তখন একসাথে বলে ওঠে, ফাহিম চাচ্চুর আন্ডারপ্যান্টটা আর সাব্বির চাচ্চুর ভালোবাসা নিয়ে কথা হচ্ছে বড় বাবা। ওদের মুখে একসাথে বলা কথাটা শুনে সবাই হাসতে লাগল। হাসি, ফান, খুনসুটিতে ভরপুর ওদের পরিবার। আর এভাবেই চলতে থাকে ওদের জীবন। চলতে থাকে 3 গ্যাংস্টারদের ভালোবাসা, যাকে বলে 3 গ্যাংস্টার্স লাভ। সমাপ্ত।